আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে জসীমউদ্দিনের আসমানী কবিতাটি ব্যাখ্যা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসমানী কবিতার ব্যাখ্যা। আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। এখানে কবি পাঠকদের বলে দিচ্ছেন, যদি আসমানী অর্থাৎ এবং তার দুঃখ দুর্দশা দেখতে চাও, তাহলে রসুলপুর নামের গ্রামে যাও, যেখানে তার ছোট্ট গরিব বাড়ি রয়েছে। এখানে রহিমদ্দির ছোট্ট বাড়ি বলতে কবি আসমানীর বাড়ি বোঝাচ্ছেন। বাড়ি তো নয়, পাখির বাসা ভেন্না, পাথার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। আসমানীর বাড়ির এতটাই ভঙ্গুর এবং দুর্বল যে এটি পাখির বাসার মতো। পাখির বাসা যেমন পাতার ছানি দিয়ে তৈরি হয়, তেমনি আসমানীর বাড়িও এত হালকা যে সামান্য বৃষ্টিতেই তার ছাদের মধ্যে পানি পড়ে যায়। এটি তার দরিদ্রতার এবং তার অসহায় জীবনের চিত্র। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানীরা থাকে বছর ভরে। আসমানীর বাড়ি এতটাই দুর্বল যে সামান্য হাওয়াতেই তার ঘর নড়বড় হয়ে যায়। তার ভেতরে থাকে আসমানী ও তার পরিবার। তারা এই নড়বড়ে অস্থায়ী বাড়িতে বছরের পর বছর বেঁচে থাকে। এই লাইনে কবি আসমানীর অসহায়তার গভীরতা তুলে ধরেছেন। পেটটি ভরে পায় না খেতে, বুকের কখান হাড়, সাক্ষী দেশে অনাহারে কদিন গেছে তার। আসমানীর পেট পূর্ণ হয় না, অর্থাৎ সে ঠিকমতো খেতে পায় না। তার শরীর এতটাই দুর্বল যে বুকের হাড় স্পষ্ট দেখা যায়। এটি তার দীর্ঘদিনের অনাহারের চিহ্ন। কবি আসমানীর শারীরিক দুর্বলতা এবং অভাবের কষ্ট বর্ণনা করেছেন। মিষ্টি তাহার মুখটি হাত হতে হাসির প্রদীপ প্রাসী, থাপড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাব আসি। আসমানীর মুখ মিষ্টি ছিল, তবে এখন তার মুখে কোনো হাসি নেই। কষ্টের এবং অভাবের কারণে তার মুখের হাসি নিভে গেছে। কবি বলছেন, হাসির প্রদীপ রাশি, অর্থাৎ তার মুখে যে হাসি ছিল তা এখন অদৃশ্য হয়ে গেছে। অভাবের যন্ত্রণায় সে হাসতে পারছে না। পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস, সোনালি তার গাঢ় বরণের করছে উপহাস। আসমানীর পোশাক ছেঁড়া এবং পুরনো তার পোশাকের অবস্থাও খুব খারাপ। এখানে শতেক তালির শতেক ছেঁড়া বাস বলতে তার জামার ফাটা অংশ বোঝানো হয়েছে। কবি তার পোশাকের দিকে ইঙ্গিত করে সমাজের উপহাসের কথা তুলে ধরেছেন। আসমানীর গায়ের সোনালি রঙের সৌন্দর্য তার পোশাকের অবস্থা ঢেকে রাখতে পারে না। ভ্রমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। আসমানীর বড় বড় কালো কালো চোখ ছিল, যেগুলো কখনো হাসিতে ভরা থাকতো, কিন্তু এখন তার চোখে কোনো আনন্দ বা হাসি নেই, বরং সেখানে অশ্রু অর্থাৎ কান্নার পানি গড়িয়ে পড়ছে। এটি তার মনোভাবের পরিবর্তন এবং তার জীবনযুদ্ধের অভিব্যক্তি। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় যে সে সুর গানের সুরে বেঁধে। আসমানীর কণ্ঠে ছিল বাঁশির মতো মধুর সুর, কিন্তু কষ্টের কারণে সেই সুর আর শোনা যায় না। তার সুর এখন ক্ষয়প্রাপ্ত এবং তার জীবনের দুঃখের কারণে সে গান গাইতে পারে না। তার কণ্ঠস্বর যে কখনো মিষ্টি সুরে গান গাইত, তা এখন আর সম্ভব হচ্ছে না। কবি আসমানীর জীবনের আনন্দহীনতা এবং দুঃখের বাস্তবতা তুলে ধরেছেন। আসমানীদের বাড়ির ধারে পদ্মপুকুর ভরে, ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিলবিলবিল করে। আসমানীর বাড়ির পাশের পদ্মপুকুরে শ্যাওলা এবং ম্যালেরিয়া সংক্রমিত পানি জমে থাকে। সেখানে ব্যাঙের ছানা বাচ্চা তোলে এবং শ্যাওলা পানায় ভরা ওই পরিবেশ অস্বাস্থ্যকর এবং নোংরা। এটি আসমানীর জীবনযাত্রার অসম্পূর্ণতা এবং গর্ভীর অবস্থা তুলে ধরেছে। ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলেছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানীদের চলে। এই পুকুরে জল ম্যালেরিয়ার মশায় ভর্তি। সেই বিষাক্ত জলই আসমানী এবং তার পরিবার রান্না করার জন্য ব্যবহার করে। এখানে কবি দেখিয়েছেন যে আসমানীর পরিবার এত গরিব যে তারা রোগাক্রান্ত পানি খেতেও বাধ্য। পেটটি তাহার ফুলছে পিলে, নিতুই যে জ্বর তার, বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর। আসমানীর পেট ফুলে গেছে সম্ভবত অপুষ্টির কারণে এবং সে খুবই অসুস্থ।
তার শরীরের প্রতিটি অঙ্গ দুর্বল হয়ে গেছে, সে জ্বরে ভুগছে, কিন্তু তার পরিবার এত গরিব যে ডাক্তারের কাছে যাওয়ার পয়সা নেই। এভাবেই আসমানির পরিবার চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছে।